আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। এই যেন ফিনিক্স পাখির মতো আবার ছাই থেকে ফিরে আসা। ইরানের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার পরপরই ঘোষণা দিয়েছিল ইরানের মিসাইল উৎপাদন সক্ষমতা শেষ হয়ে গেছে এবং তাদের মজুদ যেই মিসাইল ছিল তার ৯৫% শেষ। ইরান চাইলেও এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো হামলা করতে পারবে না। বাস্তবতা হলো যে ইরান প্রথম দফায় বা গত ২ সপ্তাহে যে হামলা করেছে সেগুলো তার পুরনো মিসাইলের স্টক পাইল যেগুলো ছিল সেখান থেকে হামলা করেছে। ইরানের আধুনিক নতুন নতুন মিসাইলগুলো প্রথম দিকে ইরান হামলাই করেনি। এখন কিন্তু যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল, তখন ইরান তার শক্তিশালী যেই সকল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলো ব্যবহার শুরু করেছে। আর এগুলো কিন্তু মারাত্মকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট মিত্রদের বড় ক্ষতি করছে। গতকাল রাতে যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত F-35 লাইটিং টু যুদ্ধ বিমানকে কনফার্ম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। ওই সময় কিন্তু আমি বলেছিলাম কখনোই একটি যুদ্ধ বিমান কোনো দেশের অভ্যন্তরে একা হামলা করতে যায় না। এটা কিন্তু একটা বলতে পারেন টিম ওয়ার্কের মতো, যেখানে F-35 অন্তত পক্ষে 10 থেকে 12টি নয়তো সর্বোচ্চ 16টি থাকার কথা। এখন যখন আপনি একটি বিমানকে ভূপাতিত করবেন, নিশ্চিতভাবেই সেখানে আরও বড় যে ক্ষয়ক্ষতির বিষয়টা সেটা সুনিশ্চিত হওয়ার ঝুঁকি থাকে। আর এমনটাই হয়। আর এমন খবরই কিন্তু পাওয়া যাচ্ছে, একটি নয়, সেখানে আরও একটি যুদ্ধ বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূপাতিত হয়েছে। সেটা কনফার্ম করছে পৃথিবীর বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হচ্ছে যেখানে ক্ষয়ক্ষতির যে বিষয়টা সেটি একটি নয়, একের অধিক। দেখুন, ইরানের অভ্যন্তরে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রের যে বিমান শক্তির প্রধান ট্যাকটিক্স বা প্রধান অস্ত্র ছিল F-35, সেটা কিন্তু ঝুঁকিতে চলে গেছে এবং তারা এই অস্ত্র আর ব্যবহার করতে চাচ্ছে না। কারণ লাগাতার এই বিমানটির যদি এই ধরনের ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে, তাহলে ইরানের যুদ্ধে পরাজয় তো সুনিশ্চিত। এর পরবর্তী আরও 10-12 বছর তাদের জাতীয় নিরাপত্তা, বিশ্বে প্রভাব বলয়, অস্ত্রের বাজার সকল কিছু যাবে। তার জন্য কিন্তু তারা আপাতত এই বিমান হামলার বিষয়টা স্টপ রেখেছে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না, কারণ কুয়েতের ঘাঁটি থেকেও তারা বড় ধরনের দুঃসংবাদ পেয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমান ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটি কুয়েতের উপকণ্ঠে অবস্থিত আলী আল সালেম এয়ারবেজ, যেটি যুক্তরাষ্ট্র আরব গালফ ওয়ারের পর থেকে লম্বা সময় ধরে শক্তিশালী ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। এবং এই ঘাঁটি থেকে সরাসরি ইরানের ভূখণ্ডের ভেতর যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তা ব্যবহার করে হামলার অভিযোগ রয়েছে। এখন পাল্টা হামলার অংশ হিসাবে গতকাল রাতের দিকে, একেবারে ভোর রাতের দিকে, ইরান এই ঘাঁটিটিতে শক্তিশালী হামলা করে। তার বিভিন্ন ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করা হয়। এবং এই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে অন্তত পক্ষে কুয়েত সরকারের 3টি ইউরোফাইটার টাইফুন এবং ইতালি থেকে প্রাপ্ত আরও 2টি শক্তিশালী ড্রোন ভূপাতিত হয়েছে, বা বলতে পারেন হ্যাঙ্গারে থাকা অবস্থায় ধ্বংস হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এই কুয়েতের আল সালেম ঘাঁটির ভেতর যুক্তরাষ্ট্রের ৩৮৬তম যে এক্সপেন্ডেড মিলিটারি ফোর্স রয়েছে, যারা বিভিন্ন বিমান মিশন পরিচালনা করে থাকে, তারা এখনও অ্যাক্টিভভাবে ইরানের বিরুদ্ধে মিশন পরিচালনা করছে। তাদের লক্ষ্য করেই কিন্তু এই হামলাটি হয়েছিল। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান সেখানে উপস্থিত না থাকায় শুধুমাত্র কুয়েতের বিমান এবং ইতালির কয়েকটি ইউনিট ছিল। ইতালি সরকারের অন্তত 2 থেকে 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হামলায়। এই বিষয়ে তারা স্বীকারোক্তি দিলেও তারা বিমানের মডেল বা সেগুলো কোন দেশের তৈরি সেই বিষয়ে কোনো তথ্য দেয়নি। সেখানে আশঙ্কা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের তৈরিকৃত যে MQ-9 রিপার ড্রোন রয়েছে সেগুলো ইতালি পরিচালনা করে, এবং সেগুলো কিন্তু কুয়েতের এই ঘাঁটিতে থাকার যে অবস্থানের নিশ্চয়তা সেটা অনেক আগে থেকেই পাওয়া গিয়েছিল। সুতরাং সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন কুয়েত সরকার নিশ্চিত করলেও ইউরোফাইটার টাইফুনের বিষয়টি এখানে ইতালি সরকার কোনো কিছু নিশ্চিত করছে না। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, চীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার
পরিষ্কারভাবে স্যাটেলাইটের ইমেজ প্রকাশ করা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বড় ২ টি যে হ্যাঙ্গার রয়েছে, যেখানে যুদ্ধ বিমানগুলো রাখা হতো, সেই ২ টি হ্যাঙ্গারই ক্ষতিগ্রস্ত। এছাড়াও একেবারে অপর প্রান্তে ছোট, ছোট যুদ্ধ বিমান রাখার জন্য, বিশেষ করে একক যুদ্ধ বিমান ইউরোফাইটার রাখার জন্য যে হ্যাঙ্গারটি ছিল সেটিও ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর সামনে এই যে ইউরোফাইটার টাইফুন বেরিয়ে যাচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমানের পরিবর্তে এই ঘাঁটি থেকে এখন তাদের MQ-9 যে রিপার ড্রোন রয়েছে সেগুলো ব্যবহার করার প্রচেষ্টা করছে। এটা নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে কুয়েতের ঘাঁটিতে অপেক্ষমান যে MQ-9 রিপার ড্রোন রয়েছে চীনা স্যাটেলাইট চিত্রে তা পরিষ্কারভাবে দেখছেন। সুতরাং এই ধরনের বিমান ব্যবস্থা এবং এই বিদেশি বাহিনীর এখানে অবস্থান লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাচ্ছে এদের নিবৃত্ত করার জন্য, যাতে কুয়েতের ঘাঁটি থেকে কোনো ধরনের হুমকি এবং কোনো ধরনের হামলা ইরানের অভ্যন্তরে করা না হয়। দেখুন, এই বিষয়টি ইরান এর পূর্বেই পরিষ্কার করেছিল যে যুদ্ধকালীন স্ট্র্যাটেজিতে বা যুদ্ধকালীন উত্তেজনায় একটা রেড লাইন কিন্তু থাকতে হবে, আর সেটা হবে জ্বালানি ব্যবস্থা বা জ্বালানি উৎপাদনকে কেন্দ্র করে। গত ২ সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ চললেও ইরান কোনো শক্তিশালী এই পারস্য সাগরের উপসাগরে যে সকল দেশের তেল এবং গ্যাস ক্ষেত্র রয়েছে সেখানে হামলা করেনি। সীমিত পরিসরে সতর্কতা করার জন্য কিছুটা ড্রোন হামলা করলেও ব্যাপক ভিত্তিতে বড় মিসাইলের হামলা তারা করেনি, এবং তাদের কাছ থেকে পরিষ্কারভাবে বার্তা ছিল যদি এই সকল দেশের ক্ষেত্র ব্যবহার করে ইরানের জ্বালানি সেক্টর, বিশেষ করে পার্স গ্যাস ক্ষেত্রে কোনো হামলা না হয়, তাহলে ইরান কোনো প্রতিক্রিয়া দেখাবে না এই সকল দেশের গ্যাস ক্ষেত্র বা তেল ক্ষেত্রের বিরুদ্ধে। তবে এই সকল দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলাটা হয়ে গেছে, যার দরুন কিন্তু ইরানও শক্তিশালী বার্তা দিয়েছে। কুয়েতের যে তেল ক্ষেত্র রয়েছে সেই তেল ক্ষেত্রে শক্তিশালী হামলা হয়েছে ঘাঁটির পাশাপাশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কুয়েত সরকার নিশ্চিত করেছে তাদের তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে, এবং এই ড্রোন হামলার কারণে ক্ষতিগ্রস্ত তেল ক্ষেত্রটির আংশিকভাবে উৎপাদন তারা বন্ধ রেখেছে। সেই উৎপাদন তারা করতে পারছে না এবং একটা লম্বা সময় রাখবে সেগুলোকে রিকভার করতে। আর এক্ষেত্রে সবথেকে বড় দুঃসংবাদ দিয়েছে কাতার, যেটা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মতো দেশকে বড় ভিত্তিতে প্রভাবিত করবে। এবং কাতারের এনার্জি সেক্টরের যিনি সিইও রয়েছেন তিনি নিশ্চিত করেছেন ইরানি হামলার কারণে কাতারের যে এলএনজি সক্ষমতা সেটা ১৭% ধ্বংস হয়ে গেছে, এবং সেটা পুনরুদ্ধার করতে আরও প্রায় ৫ বছর সময় লাগবে, যেটি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মতো দেশের যে জ্বালানি চাহিদা রয়েছে, বিশেষ করে এলএনজি আমদানির বিষয়, সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে এবং সংকট তৈরি করবে। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, পাকিস্তান তার এলএনজি আমদানির মোটামুটি প্রায় ৯৯% কাতার থেকে আমদানি করে। ভারতের মতো বৃহত্তম দেশ তার মোট এলএনজি আমদানির অনেক বড় আমদানি করা হয়, তার প্রায় ৪০% বেশি আমদানি করে কাতার থেকে, এবং বাংলাদেশের মতো দেশ তার মোট এলএনজি আমদানির প্রায় ৭০% কাতার থেকে আমদানি করে। সুতরাং কাতারের এই এলএনজি সেক্টরে আঘাত পাওয়া বা উৎপাদন ব্যাহত হওয়া এই সকল দেশের একেবারে নাগরিক পর্যায়ে গ্যাসের যে সংকট রয়েছে বা এলএনজি বা বিভিন্ন ধরনের এলপিজি গ্যাসের যে সাপ্লাই রয়েছে তার উপর বড় ভিত্তিতে প্রভাব ফেলতে চলেছে। দেখার বিষয় এই ধরনের সংকটময় মুহূর্তে সারা পৃথিবী কি করে রিয়্যাক্ট করে এই পরিস্থিতি মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।